আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের পরীক্ষা জানো যে চলছে। ফিজিক্স পরীক্ষা শুরু হবে আগামী 10 তারিখ প্রথম পত্র দিয়ে। তো আমরা তোমাদের জন্য যে লাইভ সেশনগুলো নিচ্ছি তারই ধারাবাহিকতায় এখন আমরা ভেক্টর অধ্যায়টা কভার করব। তো এই ভেক্টর অধ্যায়টা লাইভ সেশনটি শুরু করার জন্য আমি আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের সকলের প্রিয় মোনা স্যারকে। আসসালামু আলাইকুম। মোনা স্যারকে আমি রেখে যাচ্ছি, স্যার শুরু করবে, আমিও সাথে আছি। কিছুক্ষণের মধ্যে আমার সাথেও এই ভেক্টর অধ্যায়েরই কোনো একটা টপিকসে দেখা হবে। তো তোমরা ক্লাসটা করতে থাকো। হ্যাঁ, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেক ব্যস্ততার মাঝেও আশা করছি যে আজকে পরীক্ষা দিয়ে এসেও তোমরা আমাদের লাইভ সেশনটির সাথে যুক্ত হবা। তো এই মুহূর্তে আমি আলোচনা করব, যেহেতু আগামী বৃহস্পতিবার তোমাদের পদার্থবিজ্ঞান পরীক্ষা, এই জন্য আজকে আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্রের ভেক্টর চ্যাপ্টারটি। আশা করব ভেক্টর চ্যাপ্টারের যতটুকু আলোচনা করা যায় তোমরা এতটুকু আলোচনা মনোযোগ সহকারে দেখলে আশা করা যায় যে তোমরা ভালো করতে পারবা ইনশাআল্লাহ। তো প্রথমেই আমি আসবো হচ্ছে নদী নৌকা রিলেটেড যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেম সলভ করাবো। নদী নৌকা রিলেটেড প্রবলেমগুলো প্রত্যেক বছরই আমাদের এই ঢাকা বোর্ডে এসেছে, এবারও আসবে ইনশাআল্লাহ। তো এই নদী নৌকা রিলেটেড প্রশ্নগুলোকে আমি 3টি প্যাটার্নে ভাগ করেছি। তোমরা দেখবা যে এই 3টা প্যাটার্নের বাইরে ইনশাআল্লাহ কোনো প্রশ্ন তোমরা খুঁজে পাবা না। আমি এই প্যাটার্ন অনুযায়ী প্রশ্নগুলো সলভ করানোর চেষ্টা করব, তোমরা আমার সাথেই থাকো, ইনশাআল্লাহ তোমরা উপকৃত হবা। তো এই নদী নৌকা রিলেটেড প্রবলেমগুলোর মধ্যে 1 নাম্বার যে প্রবলেমটা আছে সেইটা আমরা দেখব যে একটি নৌকা আড়াআড়ি পার হতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে, অথবা নদীর সোজাসুজি পার হতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে, অথবা সবচাইতে কম দূরত্বে নদী পার হইতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে। এই টাইপের একটা প্রশ্ন তোমরা সচরাচর খুঁজে পেয়েছো, দেখবা যে এরকম প্রশ্ন অনেকবার এসেছে অনেক বোর্ডে। তো প্রথম টাইপটা হচ্ছে আড়াআড়ি নদী পার হতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে। আড়াআড়ি কিংবা সোজাসুজি এই কথাগুলো সেম। সোজাসুজি কিংবা সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে কোন দিকে যাত্রা করতে হবে। এই যে একটা টাইপের প্রশ্ন। আমি এবার 2 নাম্বার টাইপে চলে যাচ্ছি। 2 নাম্বার টাইপটা হচ্ছে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, এই প্রয়োজনীয় সময়টা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন 3 নাম্বার টাইপটা হচ্ছে, 3 নাম্বার টাইপ যেটা সেটা হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। আমি ডিটেইলস পড়ানোর চেষ্টা করব, তোমরা আমাদের সাথেই থাকো। নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। আচ্ছা, একটু খেয়াল করে দেখবা, যদি বোর্ডের কোনো লেখা মিস্টেক হয়ে যায় তাহলে তোমরা কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দিবা। আর একটু ক্যামেরাটা একটু ঠিক করার চেষ্টা করেন তো দেখি। তো এই যে 3 টাইপের প্রশ্ন, 1 নাম্বারটা হচ্ছে আড়াআড়ি কিংবা সোজাসুজি কিংবা সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে। 2 নাম্বারটা হচ্ছে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। এই নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়টা যখন আমরা বের করব তখন আমাদেরকে নদীর কোন দিকে নৌকাটা যাত্রা করেছে এটা কোনো ম্যাটার করবে না। ধরো যে একটা নৌকা এই বরাবর যাত্রা করেছে, তখন আমরা যে সিস্টেমে এটাকে সলভ করে থাকবো, এই বরাবর যাত্রা করে থাকলে একই প্যাটার্ন ফলো করব, যদি এই বরাবর যাত্রা করে তাহলেও সেম প্যাটার্ন ফলো করব। যেই দিকেই যাত্রা করুক না কেন আমরা প্যাটার্নটা সেম ফলো করব। এই জন্য আমি এইটাকে দিয়েছি যে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। এরপরে 3 নাম্বারটা, 3 নাম্বার হচ্ছে নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। ধরো যে এইরকম একটা নদী, নদীতে এইদিকে স্রোত প্রবাহিত হচ্ছে। এখন নদীর দৈর্ঘ্য বরাবর মানে একটা নৌকা ধরো যে এই বরাবর যাত্রা করতেছে, তো এই বরাবর যাত্রা করলে নিশ্চয়ই এই নৌকাটা এই বিন্দুতে উঠতে পারবে না, সে এই পাশের কোনো একটা বিন্দুতে উঠবে। আমাদের 3 নাম্বার প্যাটার্নটা হচ্ছে এই যে এখান থেকে শুরু করে যে এতটুকু দূরত্ব,
এইটাই হচ্ছে দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব, এই দূরত্বটুকু বের করতে হবে। এই তিনটা প্যাটার্নের বাইরে আল্লাহর রহমতে আর একটা প্রশ্ন তোমরা খুঁজে পাবা না ইনশাআল্লাহ। তাহলে তোমাদেরকে কি করতে হবে, এই তিনটা প্যাটার্ন ফলো করে করে সমাধানগুলো করতে হবে। আমি শুরু করতেছি প্রথম নাম্বার যে টাইপ, যে আড়াআড়ি কিংবা সোজাসুজি কিংবা সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে গেলে কোন দিকে যাত্রা করতে হয়, এই টাইপগুলো একটু মনে রাখবা। তোমরা সমস্ত বোর্ডের প্রশ্ন, নদী নৌকা রিলেটেড যত প্রশ্ন এসেছে খুঁজে দেখবা এই চিন্তার বাইরে একটা প্রশ্ন আর নাই। সুতরাং এই তিনটি প্রশ্ন যদি তোমরা বুঝে বুঝে সলভ করো তাহলে তোমাদের নদী নৌকার খুব বেশি অঙ্ক পড়া কিন্তু লাগবে না। আচ্ছা, তাহলে এক নাম্বার টাইপ কি ছিল? সোজাসুজি কিংবা আড়াআড়ি নদী পার হতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে। যদি ক্যামেরা একটু সমস্যা থাকে তাহলে ক্যামেরা একটু ঠিক করে দিবেন, ক্যামেরা একটু ঠিক করে দেন। তো এক নাম্বারটা হচ্ছে আড়াআড়ি নদী পার হওয়ার জন্য। কোন দিকে যাত্রা করতে হবে খেয়াল করে দেখো। আমি একটি প্রশ্ন এখানে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। একটা নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে, ধরলাম এখানে স্রোতের বেগটা দেওয়া আছে। স্রোতের বেগটা কত দেওয়া আছে? আমি এটার মান দিয়ে দিচ্ছি 8 কিলোমিটার/আওয়ার বেগে নদীতে স্রোত প্রবাহিত হচ্ছে। একজন মাঝি কিংবা একজন সাঁতারু সেই নদীতে 6 কিলোমিটার/আওয়ার বেগে সাঁতার কাটতে পারে। তাহলে প্রশ্নটা হচ্ছে আড়াআড়ি নদী পার হইতে গেলে তাই কোন দিকে যাত্রা করতে হবে। ধরো যে সেই মাঝিটা এইখান থেকে যাত্রা শুরু করেছে, তার মানে তাকে উঠতে হবে বরাবর অপর বিন্দুতে গিয়ে উঠতে হবে। তার মানে তাকে এখান থেকে যাত্রা শুরু করে ঠিক এই জায়গায় উঠতে হবে। এখন এই মাঝি যদি এই বরাবর নৌকাটা চালানো শুরু করে দেয়, ধরলাম এই বিন্দুটার নাম হচ্ছে এ, এই বিন্দুটার নাম হচ্ছে বি। মাঝি যদি এ বিন্দু থেকে বি বরাবর যাত্রা শুরু করে দেয় তাহলে মাঝি তো এই বি বিন্দুতে উঠতে পারবে না, মাঝির বাপও পারবে না। তার মানে কি করতে হবে? মাঝিকে এই স্রোতের প্রতিকূলে কোনো একটা দিকে যাত্রা করতে হবে। ধরলাম যে সে এই বরাবর যাত্রা করেছে। এখন কথা হচ্ছে এইটা ছিল স্রোতের দিক আর এইটা হচ্ছে মাঝির নৌকা চালানোর দিক। আমি যদি এই অ্যাঙ্গেলটা বের করতে পারি, ধরলাম এই অ্যাঙ্গেলটার নাম হচ্ছে আলফা, তাহলে আমি বলবো স্রোতের দিকের সাথে আলফা কোণে যাত্রা করলে সে এখান থেকে এই বিন্দুতে গিয়ে উঠবে। আশা করছি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো। সৃজনশীল প্রশ্নের একটা বিষয় হচ্ছে, সৃজনশীল প্রশ্নের প্রশ্ন যদি তুমি ধরতে পারো তাহলে 50% সমাধান কিন্তু শেষ, আর 50% তোমাদেরকে খাতায় শুধু লিখতে হবে। তার মানে তুমি প্রশ্নটা বুঝছো কিনা এখানে 50%, আর 50% হচ্ছে তোমার সলভিং পাওয়ার। তাহলে খেয়াল করে দেখো, আমাদেরকে কিন্তু এখানে বের করতে হবে এই আলফাটা। তাহলে নদীতে যে স্রোতের বেগ, সেই স্রোতের বেগকে আমি ধরতেছি হচ্ছে ভি, এবং এইখানে যে নৌকার বেগ, সেই নৌকার বেগটাকে আমি ধরতেছি ইউ। তোমরা চাইলে কি এটাকে ভি এটাকে ইউ ধরতে পারবা, কিংবা এটাকে পি ওটাকে কিউ, ওটাকে কিউ এটাকে পি, যে কোনো কিছু দিয়ে তোমরা এটাকে ডিনোট করতে পারবা। তাহলে খেয়াল করে দেখো, আমি এখানে স্রোতের বেগটাকে ধরেছি হচ্ছে ভি এবং নৌকার বেগটাকে ধরেছি হচ্ছে ইউ। এখন এখান থেকে আমাদেরকে বের করতে হবে এই আলফা এর মান। খেয়াল করে দেখো, যাত্রা করেছে এ বিন্দুতে আর সে উঠেছে হচ্ছে এই বি বিন্দুতে। তাহলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে যেই বিন্দু থেকে কোনো একটা বস্তু যাত্রা করে আর যেখানে গিয়ে শেষ করে, এই দুই পয়েন্টের মধ্যে একটা সোজা টান দিয়ে দিব, এইটার নাম হচ্ছে লব্ধি। তার মানে এই এ বি বরাবর যে বেগটুকু, সেই বেগটাকে আমরা বলবো হচ্ছে লব্ধি বেগ। এই দিকে হচ্ছে স্রোতের বেগ আর এই দিকে হচ্ছে নৌকার বেগ। আমি নৌকার বেগের মানটা কিন্তু দিয়ে দিয়েছিলাম যে 6 কিলোমিটার/আওয়ার, আমি একটু চেঞ্জ করে দিচ্ছি 4 কিলোমিটার/আওয়ার, কারণ আমার ক্যালকুলেশনটা করতে সুবিধা হবে। সরি, এইটাকে দিচ্ছি হচ্ছে 16 কিলোমিটার/আওয়ার। মনে রাখবো যে যদি স্রোতের বেগের চাইতে মাঝির বেগ কম হয় তাহলে মাঝি আর উঠতে পারবে না সেখানে। এই জন্য সবসময় দেখবা স্রোতের বেগের চাইতে মাঝির বেগটা সবসময় একটু বেশি থাকবে। তার মানে এটাকে ধরছি আমি 8 কিলোমিটার/আওয়ার আর এটাকে ধরছি আমি 16 কিলোমিটার/আওয়ার, আর আমাদেরকে এখানে বের করতে হবে আলফা। তাহলে আমি কি বলছি, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে লব্ধি। তার মানে এই যে কোণটা, এটা হচ্ছে স্রোতের সাথে লব্ধি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তুমি খেয়াল করে দেখো
যে এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটার মান যদি 90 ডিগ্রি হয়, আমরা ভেক্টরের সামান্তরিক সূত্র পড়েছিলাম, খেয়াল করে দেখো ভেক্টরের সামান্তরিক সূত্রের মধ্যে এই দিকের একটা ভেক্টর ছিল পি, এই দিকের একটা ভেক্টর ছিল কিউ, আর এইটা ছিল হচ্ছে লব্ধি। মনে পড়ে কিনা একটু খেয়াল করে দেখো। এবং লব্ধি ভেক্টরের সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে দেখেছিলাম লব্ধির দিক নির্ণয়ের একটা সূত্র ছিল tan থিটা ইকুয়াল টু, এখানে হবে কিউ সাইন আলফা। এই আলফাটা হচ্ছে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ, অবশ্যই ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, তাহলে কিউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে পি প্লাস কিউ কজ আলফা। তোমরা যাতে এই সূত্রটি ভুলে না যাও, এজন্য আমি একটি টেকনিক শিখাচ্ছি। মনে রাখবা যে এই কোণটা লব্ধি ভেক্টরের সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ, কিংবা এই কোণটাকে আমি চাইলে লব্ধি ভেক্টরের সাথে কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণও ধরতে পারি। আমি ধরো বোঝার সুবিধাতে এটাকে দিচ্ছি থিটা 1, এটাকে দিচ্ছি থিটা 2। তোমরা এই সূত্রটা মনে রাখবা এভাবে যে এই থিটাটা যার সাথে হবে, মানে যার সাথে এই অ্যাঙ্গেল, সে থাকবে সিঙ্গেল, সিঙ্গেলটা সবসময় নিচে থাকবে, সিঙ্গেলটা কখনো উপরে থাকতে পারে না, সিঙ্গেলটা সবসময় নিচে। তাহলে এই পি ভেক্টরটা যেহেতু লব্ধির সাথে পি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা 1, আমি এটাকে থিটা 1 দিচ্ছি, তার মানে সিঙ্গেল এ থাকবে নিচে। আর বাদ বাকি যেটা থাকে পি ছাড়া অপর একটা ভেক্টর হচ্ছে কিউ, এই কিউ থাকবে উপরে আর একবার থাকবে হচ্ছে নিচে। আর আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে ট্যান থিটার যখন আমরা ত্রিকোণমিতি শিখেছি, তখন ট্যান থিটার উপরে হচ্ছে সাইন আর নিচে হচ্ছে কি কজ। তাহলে উপরে থাকবে সাইন আলফা আর নিচে থাকবে কজ আলফা। ক্লিয়ার? আমি আবারও বলছি, যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, সিঙ্গেল কোথায়? সিঙ্গেল নিচে, তার মানে পি এর সাথে অ্যাঙ্গেল পি থাকবে নিচে। এবার যদি আমি অ্যাঙ্গেলটা এই থিটা 2 ধরি, তাহলে এখানে কি হবে? ট্যান থিটা 2, এটা ইকুয়াল হবে। এবার থিটাটা কার সাথে? কিউ এর সাথে। অ্যাঙ্গেল কার সাথে? কিউ এর সাথে। তার মানে কিউ থাকবে এবার সিঙ্গেল। তাহলে কিউ ছাড়া যেটা আছে পি, উপরে হবে সাইন, নিচে হবে কস। তাহলে উপরে হবে সাইন আলফা প্লাস নিচে হবে পি কস আলফা। আশা করছি যে তোমরা এই সূত্রটি বুঝতে পেরেছো। এই সূত্রের মাধ্যমে আমরা এই প্রশ্নটি সমাধান করব। খেয়াল করে দেখো, এখন এখানে আমি এই সূত্র অনুযায়ী বসাবো। এটা হচ্ছে লব্ধি ভেক্টরের সাথে ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে লব্ধি ভেক্টরের সাথে ভি ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটাকে আমি চাইলে থিটা 1 কিংবা থিটা 2 দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে সূত্র অনুযায়ী আমি একটা সূত্র মুছে দিচ্ছি। সূত্র অনুযায়ী থিটা 1 এর মানটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। তার মানে এখান থেকে হচ্ছে ট্যান 90 ডিগ্রি, এইটা ইকুয়াল টু হবে ট্যান কার সাথে ছিল, মানে থিটাটা কার সাথে ছিল? ভি এর সাথে। তার মানে ভি এর সাথে অ্যাঙ্গেল, ভি থাকবে নিচে সিঙ্গেল, প্লাস উপরে হবে ভি ছাড়া যেটা আছে, কি আছে? ইউ। তার মানে উপরে হবে ইউ সাইন আলফা, নিচে হবে ইউ কজ আলফা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এখন এইখান থেকে আমরা কিসের মান বের করব? আমরা এখান থেকে বের করব হচ্ছে আলফা এর মান। আমাদের ইউ এর মানও দেওয়া আছে, ভি এর মানও দেওয়া আছে। ট্যান 90 ডিগ্রি এর মান এটা ক্যালকুলেটর সরাসরি শো করবে না, আমাদের একটু মনে রাখতে হবে। ট্যান 90 ডিগ্রি এর মান হচ্ছে 1/0। তার মানে 1/0 যদি হয়, তাহলে এই দিকে হবে ইউ সাইন আলফা ডিভাইডেড বাই ভি প্লাস ইউ কজ আলফা। খেয়াল করে দেখো, আমি যদি আড়াআড়ি গুণ করি, তাহলে এখান থেকে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এইটা তো 0 হয়ে যাবে, সরি এটা তো 0 হয়ে যাবে, আর আমাদের এইটা থাকবে শুধু। তার মানে ভি প্লাস ইউ কজ আলফা, এইটা ইকুয়াল টু হবে 0। এইখান থেকে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে আলফা এর মান বের করব। তার মানে ইউ কজ আলফা এটা ইকুয়াল টু মাইনাস ভি, এখান থেকে কজ আলফা এটা ইকুয়াল টু মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। এইখান থেকে আমরা এবার বের করব আলফা ইকুয়াল টু কজ ইনভার্স মাইনাস ভি ডিভাইডেড বাই ইউ। আমি যদি ভি এবং ইউ এর মান বসাই দেই, খেয়াল করে দেখো, ভি এর মান হচ্ছে 8 এবং ইউ এর মান হচ্ছে 16। এখন এখানে কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে, আমি এখানে এককটা চেঞ্জ করব কিনা? আসলে এককটা ঠিক তখনই চেঞ্জ করতে হয় যখন এইটার একক থাকে একরকম আর এটার একক থাকে আরেক রকম। যদি এইটা মিটার পার সেকেন্ডে থাকতো আর এইটা কিলোমিটার পার আওয়ার, তখন দুইটাকে আমি সেম এককে নিতাম। কিন্তু এখানে এটাও কিলোমিটার পার আওয়ার, এইটাও কিলোমিটার পার আওয়ার, সুতরাং একক চেঞ্জ করার কোনো দরকার নাই। আমি সরাসরি এখানে মানগুলো বসাই দিতে পারি। তাহলে মানগুলো যদি আমি সরাসরি বসাই দিই, খেয়াল করে দেখো, এখান থেকে আমি একটু এদিকে নিয়ে আসতেছি তোমাদেরকে। এখান থেকে আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, এখান থেকে আমরা যেটা পাবো, ভি এর মান হচ্ছে 8 এবং ইউ এর মান হচ্ছে 16। তার মানে কজ ইনভার্স হাফ, কজ ইনভার্স মাইনাস
1/2, আর cos ইনভার্স মাইনাস 1/2 এর মান ক্যালকুলেটরে দেখলে ক্যালকুলেটর দিবে হচ্ছে 120 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে যে মানটা বের করলাম, এই আলফাটা কার কার মধ্যবর্তী কোণ ছিল? আলফা ছিল স্রোতের বেগের সাথে নৌকার যাত্রাপথের দিক। তাহলে আমি কি বলবো? স্রোতের সাথে 120 ডিগ্রি কোণে যদি এই মাঝি যাত্রা করে, তাহলে ঠিক এই এ বিন্দু থেকে বরাবর অপর তীরে গিয়ে উঠবে। তার মানে যদি প্রশ্নে তোমার থাকে বরাবর অপর তীরে উঠতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে, তাহলে বলবা যে বরাবর অপর তীরে উঠবে। যদি বলে আড়াআড়ি পার হইতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে, তার মানে লিখবা যে আড়াআড়ি পার হওয়ার জন্য ঠিক এই দিকে যাত্রা করতে হবে, তার মানে 120 ডিগ্রি কোণে যাত্রা করবে। আশা করছি তোমরা এই সমাধানটা সবাই বুঝতে পেরেছো। যদি এরপরেও কারো বুঝতে সমস্যা হয়, তাহলে তোমরা এই সামান্তরিক সূত্রের এই থিওরিটুকু একটু করে আসবা। আমি শর্টকাটে আলোচনা করার চেষ্টা করেছি, তোমরা আর একটু থিওরিটুকু আলোচনা দেখবা। তো যদি এটা দেখে থাকো, তাহলে ইনশাল্লাহ আমার আশা করা যায় যে তোমরা এই কোশ্চেনটার আনসার করতে পারবা। এখন আমরা যাব হচ্ছে টাইপ নাম্বার 2-তে। টাইপ নাম্বার 2-তে কি ছিল? টাইপ নাম্বার 2-তে ছিল নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। এখন আমরা বের করব নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। তোমাদের এরপরে যদি কোনো কোশ্চেন থাকে, তোমরা কমেন্ট বক্সে আমাকে কোশ্চেনটা করবো। আমি এই যে লাইভ থেকে ফ্রি হওয়ার পরে ইনশাল্লাহ তোমাদের সমাধানটুকু দেওয়ার চেষ্টা করব। আর যদি মনে হয় যে না স্যার এখনই লাগবে, তাহলে সমস্যা নাই, তোমাদের নাসির স্যার আমাদের ভিডিও দেখতেছে, উনি তোমাদের সমাধানটা দিয়ে দিবে। তোমরা প্রশ্ন একদম ইচ্ছা মতো প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নাই। এবার আমরা টাইপ নাম্বার 2-তে যাব। সবাই একটু মনোযোগ দিতে হবে কিন্তু। টাইপ নাম্বার 2, টাইপ নাম্বার 2টা কি ছিল? এটা ছিল নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় নির্ণয়। খেয়াল করে দেখো যে তোমাদের মনে হতে পারে স্যার আপনি তো সৃজনশীল প্রশ্ন সমাধান করাচ্ছেন না, আমি একের ভিতর সব করাচ্ছি। একটা প্রশ্ন সমাধান করাবো, সব তোমাদের ছাপা ছাপা হয়ে যাবে। এই যে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়, এখানে খেয়াল করে দেখো যে কোনো টাইপের প্রশ্ন থাকতে পারে। ধরো যে আগের প্রশ্নটার কথাই চিন্তা করি, কি বলেছিল? আড়াআড়ি নদী পার হওয়ার জন্য কোন দিকে যাত্রা করতে হবে। তার মানে নদীর এই যে উজান দিকে সে যাত্রা করেছিল, এখান থেকে যাত্রা শুরু করেছিল আর এই বরাবর এখানে উঠেছে, এখান থেকে যাত্রা করেছে আর উঠেছে এই বিন্দুতে। এটার মান দিয়েছিলাম আমি ইউ, এটার মান ছিল হচ্ছে 16 কিলোমিটার পার আওয়ার। এটার মান ধরেছিলাম ভি। আমি বলেছি কি এটাকে ভি ধরলেও হবে, ইউ ধরলেও হবে, পি ধরলে হবে, কিউ ধরলে হবে, গরুর ঠ্যাং ধরলে হবে, মুরগির ঠ্যাং ধরলে হবে, তুমি যাই ধরো না কেন কোনো সমস্যা নাই। তো এখানে মনে রাখতে হবে আর কি একটা বিষয়, ওইদিকেই যাচ্ছি। এটার মান ধরেছিলাম হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। এখান থেকে যাত্রা করেছে আর এই বিন্দুতে সে উঠবে। তো জাস্ট প্রশ্নটা হচ্ছে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় কত, ডাটা আছে আগেরটাই। তো এইটার জন্য একটা শর্টকাট সূত্র আমরা শিখেছিলাম। আপাতত আজকের জন্য সেই শর্টকাট সূত্রটাই আমি পড়াচ্ছি, বড় করে সমাধান করার দরকার নাই, যেহেতু তোমাদের আজকে পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হচ্ছে। তার মানে এখন বেশি বুঝতে গিয়ে মাথা নষ্ট করার কোনো দরকার নাই, সরাসরি সূত্রটা মুখস্থ। তাহলে সূত্রটা হচ্ছে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় বের করতে গেলে টি ইকুয়াল টু d/v sin আলফা। কিন্তু এই সূত্রের সাথে আমার এই উদ্দীপকের একটু গরমিল আছে, আমি ইচ্ছা করে এই গরমিলটুকু দিলাম জাস্ট তুমি যাতে বুঝো। খেয়াল করে দেখো এখানে টি ইকুয়াল টু d/v sin আলফা, এখানে ভি কার বেগ ধরেছিলাম? স্রোতের বেগ। কিন্তু এই সূত্রের মধ্যে যে ভি, এটা অবশ্যই এই নৌকার বেগ কিংবা মাঝির বেগ অথবা সাঁতারুর বেগ, মনে থাকবে। তার মানে এখানে কি হবে? এইখানে যদি আমি সময় বের করতে চাই, তাহলে টি ইকুয়াল টু d/v sin আলফা হবে না, কিন্তু কি হবে? d/u sin আলফা। স্যার ডিটা কি? ডিটা হচ্ছে নদীর প্রস্থ। এখানে নদীর প্রস্থ আমি দেই নাই, এখনো দেওয়া থাকবে, এখানে চিন্তা করার কোনো সুযোগ নাই। অবশ্যই নদীর প্রস্থটা দেওয়া থাকবে। ধরলাম নদীর প্রস্থ হচ্ছে 5 কিলোমিটার, নদীর প্রস্থটা হচ্ছে 5 কিলোমিটার, 5 কিলোমিটার পার আওয়ার না, কিন্তু 5 কিলোমিটার শুধু প্রস্থ, শুধু কিলোমিটারেই দেওয়া থাকবে অথবা মিটারে দেওয়া থাকতে পারে। যাই হোক, তাহলে এই সূত্র অনুসারে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় আমরা বের করবো টি ইকুয়াল টু d/u sin আলফা দিয়ে। তুমি ভি দিলেও হবে, সেই ক্ষেত্রে এইটার মান ধরতে হবে ইউ আর এইটার মান ধরতে হবে ভি। ঠিক আছে, তাহলে তুমি এখানে লিখতে পারবা হচ্ছে ভি। ক্লিয়ার? এখন এখান থেকে যদি আমি মান বসাই দেই, এইটা অনুসারে আমি কিন্তু এবার চেঞ্জ করে দিয়েছি, খেয়াল করে দেখবা একটার সাথে আরেকটার একটু মিল কম পাবা। আমি চেঞ্জ করে দিচ্ছি জাস্ট তোমাদের বোঝার জন্য।
এখান থেকে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি এর মান কত ছিল? ডি এর মান হচ্ছে 5 কিলোমিটার। তার মানে এখানে আমি দিলাম 5 কিলোমিটার ডিভাইডেড বাই ভি সাইন আলফা। ভি এর মান কি? ভি দিয়ে মনে রাখবা না, মনে রাখবা নৌকার বেগ ইনটু সাইন আলফা। আলফাটা কি? আলফা হচ্ছে স্রোতের বেগের সাথে মাঝির বেগের মধ্যবর্তী কোণ। আলফাটা বুঝতে হবে, আলফাটা এর আগে তো বের করে নিয়ে আসলাম। তাহলে 5 ডিভাইডেড বাই ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 16। এরপরে সাইন আলফার মান হচ্ছে 120 ডিগ্রি। আশা করছি যে তোমরা ক্যালকুলেশনটুকু করতে পারবা। আমার হাতে এই মুহূর্তে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর দিয়ে তোমরা অ্যান্সারটা বের করবা। এই অ্যান্সারটা কিসে আসবে? যেহেতু এইটা ছিল কিলোমিটার পার আওয়ার, আর এইটা হচ্ছে কিলোমিটার, উপরের এককটা হচ্ছে কিলোমিটার, আর নিচে হচ্ছে কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার কিলোমিটার কাটা যাবে, এখানকার এককটা হবে আওয়ারে। তুমি চাইলে এটা আওয়ারেও রাখতে পারো, মিনিটেও নিতে পারো, চাইলে এটা সেকেন্ডেও কনভার্ট করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু প্রশ্নে যদি তোমাকে স্পেসিফিক বলে দেয় যে তুমি মিনিটে বের করো, তাহলে তোমাকে আওয়ারটা বের করার পরে এটাকে 60 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? তাহলে আমাদের টাইপ নাম্বার 2 কিন্তু শেষ। টাইপ নাম্বার 2। এখন তুমি বলো স্যার আপনি তো এইদিকে দিচ্ছেন, যদি এই বরাবর যাত্রা করে কোনো সমস্যা নাই। এই বরাবর যদি যাত্রা করে তখন আলফার মান কত হবে? এইদিকে নদীর সরি এইদিকে হচ্ছে নৌকার দিক, এদিকে হচ্ছে স্রোতের দিক, তখন আলফা হবে শুধু এইটা। আলফার মান কত হবে? এবারে আলফার মান হবে 90 ডিগ্রি। তাহলে আলফার মান 90 ডিগ্রি। নিশ্চয়ই এবার এখান থেকে এই বরাবর যাত্রা শুরু করলে নৌকা তো এখানে উঠবে না, ওই যে একটু বললাম মাঝিও পারবে না, মাঝির বাপও পারবে না, মাঝি এইদিকে কোথাও গিয়ে উঠবে। তার মানে এখানে কোথাও গিয়ে উঠবে, কোথায় উঠে উঠুক, নদী তো পার হইছে সে। তার মানে নদী পার হইতে গেলে নদীর প্রস্থ বরাবর তার অতিক্রান্ত দূরত্ব কিন্তু এইটাই। তাহলে আমরা এখান থেকে আবারও সেম ভাবে বের করব টি এর মান। এইবার টি এর মান বের করতে গেলে আমাদের আলফার মান হবে 90 ডিগ্রি। কেন 90 ডিগ্রি? কারণ এই বরাবর যাত্রা শুরু করছে। আমি আবারও বলছি টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। এখানকার ডি হচ্ছে নদীর প্রস্থ, কোন দিকে যাত্রা করে করুক নদীর প্রস্থ। ভি হচ্ছে নৌকার বেগ, কোন দিকে যাত্রা করে করুক। আর আলফা হচ্ছে স্রোতের বেগের সাথে মাঝির বেগের মধ্যবর্তী কোণ। ঠিক আছে? এই যে এখান থেকে যে এই বরাবর যাত্রা করেছে, একটা জিনিস মাথায় রাখবা, কোনো মাঝি যদি এই বরাবর যাত্রা শুরু করে তাহলে সে সবচাইতে কম সময়ে নদী পার হবে। একটা প্রশ্ন তোমাদের আসতে পারে, কিন্তু এর আগের টাইপে আমি দিয়েছিলাম কি সর্বনিম্ন দূরত্বে নদী পার হইতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে। তোমাদের একটু প্যাস লাগতে পারে, পরীক্ষা কিন্তু অনেকবার এসেছে। একটা হচ্ছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে কোন দিকে যাত্রা করতে হবে, এইটা। আর একটা হচ্ছে সর্বনিম্ন সময়ে নদী পার হইতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে। মনে রাখবা সর্বনিম্ন সময়ে যদি নদী পার হয় তাহলে তাকে এই যে নদীর প্রস্থ বরাবর যাত্রা করতে হবে, এই দিকে যাত্রা করতে হবে। আমার 2 নম্বর কন্ডিশনটা ছিল সর্বনিম্ন সময়ে নদী পার হইতে গেলে কোন দিকে যাত্রা করতে হবে, এটা নয়। 2 নম্বর প্রশ্ন ছিল সর্বনিম্ন সময়টুকু কত, মানে কত সময় নদী পার হতে হবে। তাহলে এই দিকে যাত্রা করলে কত সময় নদী পার হইতে হবে, সেই ক্ষেত্রে আমরা আলফার মান ব্যবহার করব 90 ডিগ্রি। থিটার মান না, কিন্তু আলফার মান ব্যবহার করব 90 ডিগ্রি। তাহলে এখান থেকে টি ইকুয়াল টু আমাদের ব্যবহার করতে হবে ডি এর মান, ওই যে 5 কিলোমিটার ধরেছিলাম, 5 কিলোমিটার ডিভাইডেড বাই, এবার এই বরাবরই সে যাত্রা করেছিল 16 কিলোমিটার পার আওয়ার বেগে। তার মানে এখানে বসাবো 16 কিলোমিটার, আর সাইন এবার হবে 90 ডিগ্রি। ঠিক আছে? তো এরকম অনেক প্রশ্ন দেখবা যে তোমাদের কাছে প্রশ্ন একটা এরকম ছিল যে একটি নৌকা যাত্রা করেছে এই বরাবর, আর একটি নৌকা যাত্রা করেছে এই বরাবর, এই নৌকা এবং এই নৌকার মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, কোন নৌকা আগে পৌঁছাবে, আছে কিনা? এই টাইপের মধ্যে পড়বে। কিভাবে? এই নৌকার জন্য তুমি জাস্ট আলফার মান বসাবা 90, আর এই নৌকার জন্য জাস্ট আলফার মান বসাবা কত, যেটা আমরা বের করলাম 120। এই যে এইটা 120, ব্যাস। একটাকে T1 ধরবা, একটাকে T2 ধরবা। একটাই সমাধান, সমাধানের প্রসেস একটাই, বেশি আলোচনা করার কোনো দরকার নাই। তোমরা শুধু টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা এখান থেকেই করবা। T1 একবার যদি এই পাশে যাত্রা করে তাহলে আলফা হবে এখান থেকে শুরু করে এতটুকু, আর যদি এই বরাবর যাত্রা করে তাহলে হবে এখান থেকে এতটুকু। একটা নৌকা যদি এই বরাবর যাত্রা করে তখন হবে এখান থেকে এতটুকু। ক্লিয়ার? তার মানে আলফা এর মানটা তোমাকে মনে রাখতে হবে
স্রোতের দিকের সাথে নৌকার মধ্যবর্তী কোণ। এইবার আমরা চলে যাব 3 নাম্বার টাইপে। 3 নাম্বার টাইপটা হচ্ছে নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত দূরত্ব। সরি, নদীর প্রস্থ বরাবর অতিক্রান্ত না, নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব। 3 নাম্বার টাইপ, নদীর দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব কত? এই যে একটা টাইপ, খেয়াল করে দেখো, আমি শুধু টাইপ অনুযায়ী প্রশ্ন সমাধান করাচ্ছি। এই 3 টাইপের মানে 3 টাইপ ছাড়া আর কোনো প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ পাবা না। তাহলে প্রশ্নটাকে বুঝতে হবে। প্রশ্ন বোঝা মানে 50% অ্যান্সার। এখন প্রশ্নটা আমরা বুঝি যে এটা হচ্ছে একটা নদী, নদীতে ডাটা আগেরটাই, নদীতে 8 কিলোমিটার/আওয়ার বেগে স্রোত প্রবাহিত হচ্ছে এবং একজন মাঝি এখান থেকে শুরু করে এই বরাবর যাত্রা করেছে। ধরো যে এই বরাবর এ থেকে বি বরাবর যাত্রা করেছে। তাহলে মাঝি উঠবে কোথায়? মাঝি উঠবে এই যে ভাটি দিক বলে আর কি, এইটার এই দিক থেকে ভাটি দিক বলে। ধরো যে এই বিন্দুতে উঠলো, তার মানে মাঝি উঠবে কিন্তু এই বিন্দুতে গিয়ে, এই সি বিন্দুতে। ধরলাম সেই বিন্দুটা হচ্ছে সি। তাহলে তোমাকে এই দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব মানে বুঝতে হবে এইটুকু বের করতে বলেছে। বিসি দূরত্ব কত? এই বিসি ইকুয়াল টু হোয়াট? এখন এখানে বিভিন্ন টাইপের প্রশ্ন থাকতে পারে, সরাসরি ভাবে নাও আসতে পারে। প্রশ্নটা হতে পারে এরকম যে এখান থেকে একটা নৌকা এই বরাবর যাত্রা শুরু করেছে, এই বরাবর যাত্রা শুরু করে সি বিন্দুতে সেই নৌকাটি উঠবে এবং এই তীরে বি বিন্দু থেকে কিছু মানুষ একটা গাড়ি নিয়ে এই দিকে যাচ্ছে, তার মানে বি থেকে সি এর দিকে যাচ্ছে। এখন এইখানে এই নৌকায় যে যাত্রীগুলো আছে, সেই যাত্রীগুলোর একজন আত্মীয় আছে এই গাড়িটাতে, সেই আত্মীয়র সাথে সে দেখা করতে চায়। তাহলে দেখা করতে গেলে এই গাড়িটা বি থেকে সিতে আসতে গিয়ে যে সময় লাগবে, সেই সময়ের মধ্যেই এই নৌকাকে এ থেকে সি বিন্দুতে পৌঁছাতে হবে। সিস্টেম কিন্তু একটাই। প্রশ্ন এরকম হতে পারে, কিন্তু প্যাটার্ন আমরা এই 3 নাম্বারটা যেভাবে করতেছি সেভাবেই আমরা করব। যাই হোক, এখান থেকে এখানে আসতে গিয়ে প্রয়োজনীয় সময় আমরা বের করবো। সেক্ষেত্রে ওই গাড়ির বেগ দেওয়া থাকবে, অতিক্রান্ত দূরত্ব আমরা আগে বের করবো। এখান থেকে বের করে সেই দূরত্বটা ওখানে বসাবো, বসানোর পরে আমরা দেখবো তার কতটুকু সময় লাগছে। ধরো যে এখান থেকে এখানে যাওয়ার জন্য দূরত্বটা দেওয়া নাই, দেওয়া আছে শুধু গাড়ির বেগ। তার কোন গাড়ির বেগ? যে এইদিকে একটা গাড়ি যাচ্ছে, ধরো আমি গাড়ি ডাকলাম, এটা হচ্ছে একটা গাড়ি। তাহলে গাড়ির বেগ এই বরাবর দেওয়া আছে, কিন্তু বিসি এর দূরত্ব দেওয়া নাই। তার মানে আমাকে বিসি দূরত্বটা বের করতে হবে। স্টেপ নাম্বার 3 এখানে পড়ে গেল কিন্তু স্টেপ নাম্বার 3 তে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিসি দূরত্বটা বের করতে হবে। ক্লিয়ার? প্রশ্ন ক্লিয়ার কিনা? যদি প্রশ্ন ক্লিয়ার হয় 50% আনসার শেষ। বাকিটুকু হচ্ছে তোমাকে আনসার শুধু খাতায় লিখতে হবে। মাথায় লেখা আছে, এখন এখন লিখতে হবে শুধু খাতায়। আমি যাই। এবারে দেখো যে এই দিকে এই নৌকাটা যাত্রা করেছিল কত কিলোমিটার/আওয়ার বেগে? 16 কিলোমিটার/আওয়ার বেগে এইদিকে যাত্রা করেছিল। এবং এখান থেকে এখানকার দূরত্বটুকু কত দেওয়া ছিল? 5 কিলোমিটার দেওয়া ছিল। আমাদের এই আলফা এর মান এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এই দিকে হচ্ছে এটা দেওয়া ছিল হচ্ছে 8 কিলোমিটার/আওয়ার। আমরা এটাকে ধরেছিলাম হচ্ছে ইউ এবং এটাকে ধরেছিলাম হচ্ছে ভি। ভি এর মান হচ্ছে, এটা হলো নৌকার বেগ, ইউ এর মান হচ্ছে স্রোতের বেগ, আলফা হচ্ছে নৌকা এবং স্রোতের মধ্যবর্তী কোণ। আর এই যে এ থেকে যাত্রা শুরু করে এই যে সি বিন্দুতে উঠেছে, এটা হচ্ছে আমাদের লব্ধি, এটাকে ধরলাম হচ্ছে ডব্লিউ। তো তুমি একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার এইখানে, আচ্ছা এখানে আর একটা ডাটা দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই কোণটুকু। এই কোণটুকু ধরো যে, আচ্ছা ধরো এটা দেওয়া নাই। আমরা এখান থেকে কি করব? আমরা প্রথমে এখান থেকে এই কোণটার মান বের করব, এই কোণটার মান বের করব। তো এই কোণটার মান বের করা যায় কিনা দেখো। ওই যে লব্ধির দিক নির্ণয় সূত্র একটু আগে পড়াইলাম, থিটা। খেয়াল করে দেখো, ট্যান থিটা ইকুয়াল টু কি? ট্যান থিটা ইকুয়াল টু যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল। এবার অ্যাঙ্গেল কার সাথে? 16 এর সাথে। 16 থাকবে সিঙ্গেল, আর এখানে থাকবে 8 cos আলফা। এবার আলফার মান কিন্তু 120 ডিগ্রি নয়, কত? 90 ডিগ্রি। এবার হচ্ছে এখানে বলবে 90 ডিগ্রি, আর এইদিকে হবে 8 sin
90 ডিগ্রি। ক্যালকুলেশন করে এখান থেকে এই থিটা এর মানটা বের করব। থিটা এর মানটা বের করো, 90 ডিগ্রি, এটা হলো 0, 90 ডিগ্রি মান হচ্ছে 1, তার মানে হচ্ছে এখান থেকে সাইন ইনভার্স হাফ হবে। ক্যালকুলেশন করো, সাইন ইনভার্স হাফ কতটুকু হয়, ক্যালকুলেটর তো নাই তোমরা। আচ্ছা, একটা ক্যালকুলেটর দাও তো, এই ক্যালকুলেটর দাও। আচ্ছা, সব জায়গায় আসলে ক্যালকুলেশন না করলে একটু সমস্যা, মাঝে মাঝে একটু ক্যালকুলেশন করতেও হবে। ধরো যে এখান থেকে আমাদের রেজাল্ট আসবে সাইন ইনভার্স 0.5, তাহলে রেজাল্ট আসলো এখান থেকে 30 ডিগ্রি। কত আসলো? থিটা এর মান আসলো 30 ডিগ্রি। খেয়াল করে দেখো থিটা কোনটা, এই এতটুকুর মান হচ্ছে 30 ডিগ্রি। একটু মনোযোগ দিতে হবে কিন্তু, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন করাচ্ছি। থিটা এর মান হচ্ছে 30 ডিগ্রি। খেয়াল করে দেখো এতটুকু হচ্ছে 30 ডিগ্রি। তুমি এবার এখান থেকে এখানকার দূরত্ব জানো 5 কিলোমিটার। এখন এই যে এ বি এবং সি, এটা একটা সমকোণী ত্রিভুজ। খেয়াল করে দেখো সমকোণী ত্রিভুজের এইটা যদি কোণ হয়, তাহলে এই বিসিটা হচ্ছে লম্ব, আর এই এ বিটা কি ভূমি, আর এসিটা হচ্ছে অতিভুজ। ত্রিকোণমিতিক ফাংশনের মধ্যে আমরা এই লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক একটা জানি, কি কস থিটা। কবরে ভূত অনেক, তার মানে কস থিটা আমরা এখানে লিখতে পারবো কস থিটা মানে কত, কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি ভূমি কত, ভূমি হচ্ছে এ বি ডিভাইডেড বাই এখানে লম্ব কত, সরি লম্ব না, এখানে হবে অতিভুজ। অতিভুজের মান, আচ্ছা অতিভুজের সাথে আমাদের সরি এটা দিয়ে আসলে বের করা যাচ্ছে না। আমরা এখান থেকে এটা হচ্ছে ভূমি আর এটা হলো কি লম্ব, তার মানে কস থিটা দিয়ে হবে না, ট্যান থিটা দিয়ে হবে, সরি ট্যান থিটা দিয়ে হবে। তার মানে ট্যান 30 ডিগ্রি, এটা হবে টেরা লম্বা ভূত আর কি। লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি, এটা দিয়ে করতে হবে। এখন তুমি আসলে কস নাকি সাইন নাকি ট্যান কোনটা দিয়ে করবা, এটা হচ্ছে তোমাকে একটু চিন্তা করতে হবে। তাহলে এখান থেকে দেখবা যে কোন দুইটা মান আছে, তো মান থাকবে একটা, আর কোনটা তোমার বের করা প্রয়োজন। তোমার মান দেওয়া আছে এখানে ভূমি, এইটা কেন ভূমি আমরা জানি যে এতটুকু যদি কোণ হয়, কোণের বিপরীত বাহুটা হচ্ছে লম্ব, আর ওই কোণের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। তাহলে ভূমি এর মান তোমার হাতে দেওয়া আছে 5 কিলোমিটার, আর তোমাকে লম্বের মান বের করতে হবে। লম্ব আর ভূমির মধ্যে সম্পর্ক আছে ট্যান থিটার মধ্যে, এই জন্য আমি লিখলাম হচ্ছে ট্যান 30 ডিগ্রি। তাহলে ট্যান 30 ডিগ্রি এটা ইকুয়াল টু বিসি ডিভাইডেড বাই এবি। আমাদের বিসির মান বের করতে হবে, তাহলে বিসি এইটা ইকুয়াল টু হচ্ছে এবি ইন্টু ট্যান 30 ডিগ্রি। খেয়াল করে দেখবা এবি এর মান হচ্ছে 5 আর ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, তার মানে 5/√3 এত কিলোমিটার। এই যে এত কিলোমিটার হচ্ছে বিসি এর দূরত্ব। ক্লিয়ার? এখন আসি সেই প্রশ্নটাতে, যদি এই গাড়ির বেগটা দেওয়া থাকতো, খেয়াল করে দেখো, ধরো যে এই গাড়িটা আবার চলতেছে 10 কিলোমিটার/আওয়ার বেগে, তাহলে এই বি থেকে সি পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব কতটুকু, এটা কিন্তু ঢাকা বোর্ডের একটা প্রশ্ন, খুব মনোযোগ সহকারে খেয়াল করো। 10 কিলোমিটার/আওয়ার বেগে এই গাড়িটা চলতেছে, গাড়ির যাত্রীর সাথে এই নৌকার যাত্রী মিট করতে চায়, তার মানে গাড়ির বি থেকে সিতে আসতে যে সময় লাগবে, নৌকার এ থেকে সিতে যাইতে একই সময় লাগতে হবে। তাহলে আমরা এখানে কি করব, গাড়ির বি থেকে সিতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সময় বের করব। এটা খুবই সহজ, ক্লাস 9 10 পড়ে আসছে, এস ইকুয়াল টু ভিটি এই সমীকরণ। এস ইকুয়াল টু ভিটি, এস মানেই হচ্ছে আমাদের বিসি, আর ভি মানে হচ্ছে গাড়ির বেগ। গাড়ির বেগ কত, 10 কিলোমিটার/আওয়ার, তাহলে ভি আর হচ্ছে টি। বিসি আমি পেলাম এখান থেকে, বিসি এর মান কত, এটা হলো 5/√3, আর এখানে আর টি এর মান আমি যদি বের করতে চাই, জাস্ট এইটাকে 10 দিয়ে ভাগ দিলে যা হবে তত আওয়ার। ঠিক আছে, আমি একটু ক্যালকুলেশন করেই দেই তোমাদেরকে। তো এখান থেকে হবে 5/√3
ডিভাইডেড বাই হচ্ছে 10, এটার মান আসলো 0.2886। টি এর মান খেয়াল করে দেখো, টি এর মান হচ্ছে 0.2886 এত আওয়ার। তাহলে এই যে এত আওয়ারের মধ্যে গাড়িটা বি থেকে সি বিন্দুতে পৌঁছাইলো, তাহলে এবার আমরা খেয়াল করব যে নৌকার আসলে এ থেকে সি বিন্দুতে যাওয়ার জন্য কতটুকু সময় লাগছে। এইটার আনসার করতে গেলে স্টেপ নাম্বার 2 কি ছিল? নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময়। তাহলে নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় বের করি। খেয়াল করে দেখো, নদী পার হওয়ার জন্য প্রয়োজনীয় সময় কি বলছিলাম? যে নৌকা কোন দিকে যাত্রা করে করুক, প্রয়োজনীয় সময় টি ইকুয়াল টু ডি বাই ভি সাইন আলফা। ভিটা কার বেগ? অবশ্যই ভিটা হচ্ছে নৌকার বেগ। এখানে ডি এর মান হচ্ছে 5 কিলোমিটার, ডি এর মান 5, ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 16, সাইন কত? আলফা এর মান 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে টি এর মান হচ্ছে 5/16, টি এর মান হলো 5 ডিভাইডেড বাই 16। রেজাল্ট আসতেছে 0.3125 এত আওয়ার। খেয়াল করে দেখো, নৌকাটার এই সি বিন্দুতে পৌঁছাইতে সময় লাগে এত আওয়ার। আমি যদি মিনিটে কনভার্ট করি দুইটাকেই, তাহলে গুণ করব 60 দিয়ে। 60 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এখান থেকে আসতে 18.75 এত মিনিট। আর এইটাকে যদি আমি, সরি এখানে কত ছিল? এটা ছিল হচ্ছে 0.28867। এইটাকে যদি আমি মিনিটে কনভার্ট করি তাহলে এখান থেকে রেজাল্ট হবে 0.28867 গুণন 60। ক্যালকুলেশন করলে এটা আসতেছে আমাদের 17.32 এত মিনিট। খেয়াল করে দেখো, গাড়ির সময় লাগে 17 সামথিং মিনিট এবং নৌকার সময় লাগছে 18 সামথিং মিনিট। তার মানে গাড়িটা এখানে এসে যদি এখানে একটু দাঁড়ায়, করুণা যদি করে যে যাত্রী আছে ওরা যদি থামায়, কতক্ষণ থামাবে? এই সময় থেকে এই সময় যদি মাইনাস করে দেই, যদি এখানকার যাত্রীগুলো রিকোয়েস্ট করে যে একটু দাঁড়ান, এত সেকেন্ড এত মিনিট সময় দাঁড়াইলে তাহলে উঠতে পারবে, কিন্তু তারা তো বলবে না, তারা নেমো খারাপ। তো তারা কি করবে? তারা বলবে যে টান দেন টান দেন, কারণ যা গাড়িতে উঠলে যাত্রীদের আর হুঁশ থাকে না, খালি টানেন। কিন্তু জ্যামে যদি বসে থাকে অনেকক্ষণ, ঠিক আছে চলবে তখন। তার মানে এখান থেকে এসে এখানে কিন্তু রেস্ট করবে না, এখান থেকে আসতে সময় লেগেছে তার 17.32 এত মিনিট। আর এইখান থেকে এইখানে যাইতে সময় লাগছে 18.75 মিনিট। তার মানে নৌকার যাত্রীর ভাগ্যে এই গাড়ি আর নাই, পরে যদি গাড়ি আসে তাহলে সেই গাড়িতে উঠবে। আশা করছি নদী নৌকা রিলেটেড যে যে প্রশ্নগুলো বোর্ডে এসেছে, তোমরা যদি এই টাইপ 3টা বুঝে থাকো, ইনশাল্লাহ এর বাইরে একটা প্রশ্ন পাবা না। এই টাইপ ধরে ধরে তুমি এখন বোর্ডের প্রশ্ন বের করো আর সমাধান করো। দেখো মনা স্যারের যে টাইপ 3টা দেখাইছি এর বাইরে কোনো প্রশ্ন আছে কিনা। যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্টে দাও, আমি উক্তি দেখি, তাহলে আমি শিখবো আর কি। ইনশাল্লাহ তোমরা ভালো করবা। এরপরে তোমাদের বৃষ্টির অঙ্ক নিয়ে তোমাদের সবার প্রিয় আমাদের হামদর্দ পাবলিক কলেজের খুবই স্বনামধন্য একজন শিক্ষক নাসিরউদ্দিন হোজ্জা স্যার তোমাদের সামনে আসবে। তোমরা ক্লাসটা এনজয় করো। বৃষ্টি রিলেটেড সমস্ত প্রশ্নের তিনি সমাধান দিবেন। এরপরে আরো যদি আমরা সময় পাই তাহলে তোমাদের চলবে, এই লাইভ সেশন চলবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম, আবারও তোমাদেরকে স্বাগত। আমি এতক্ষণ তোমাদের সাথে বসে বসে আমিও ক্লাসগুলো করছিলাম, একদম গল্পের মতো করে। তোমাদের মনা স্যার একদম মধু মিশিয়ে যেভাবে